বাড়ির ভেতরে ঢুকে মেঘ দেখল জায়মা এসেছে। সে খুশি হয়ে গেল বাড়ির মধ্যে সেও একজন যে মেঘকে ভালোবাসে। জায়মা মেঘকে দেখে এগিয়ে এসে বলল, কি রে মেঘ, সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য, এই তোর আসার সময় হল। কেমন আছিস তুই? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আর তোমার তো কাল আসার কথা ছিল। কাল আসা হয়নি, তাই তো আজ সকাল সকাল চলে এসেছি। ভালো করেছ। তা ভাইয়া আসেনি? নাও, একেবারে বিয়ের সময় আসবে। আচ্ছা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ওপরে যাওয়ার আগে ও ওর মায়ের কাছে গেল, তা দেখে মায়মুনা চৌধুরী বললেন, কিছু দরকার? জি, বাড়িতে বিরিয়ানির মশলা আছে। হ্যাঁ, কেন? আমি রান্না করব, তাই আসছি। কথাটা বলেই মেঘ ওপরে চলে গেল। সবাই একটু অবাক হল। শুধু শায়লা বলল, মেঘ বিরিয়ানি রান্না করবে? কি ব্যাপার, কাহিনী কিছু আছে নাকি আমরাই বেশি ভাবছি? তখন জায়মা বলল, ওসব পরে দেখা যাবে। এখন একটু লিস্ট করি আমাদের কি কি কিনতে হবে। শপিং এ যেতে হবে না? চল। মেয়েরা সবাই মিলে লিস্ট তৈরি করতে বসে পড়ল কে কিরকম জামা পরবে। এদিকে মেঘ ফ্রেশ হয়ে নিচে নামল। সবাই একসাথে বসে কিছু প্ল্যান করছে দেখে মেঘ ওদিকে গেল না, সোজা কিচেনে গেল। তা দেখে মায়মুনা চৌধুরী বলল, তোমার করতে হবে না, আমি রান্না করছি। না মা, রান্না তো আমিই করব, কারণ তারা আমার রান্না করা বিরিয়ানি খেতে চেয়েছে, আপনার না। আর রান্নাটা আমি ভালোই পারি, সেটা আব্বা জানে, সমস্যা নেই, আমি সবার জন্যই আজ রান্না করব। কারা তোমার কাছে তোমার রান্না বিরিয়ানি খেতে চেয়েছে? আমার জীবনের দুজন ইম্পর্টেন্ট মানুষ। যাই হোক, আপনি যান, আমি করে নিচ্ছি, এমনিতেও তো এখন কিচেনে আপনার কোনো কাজ নেই। কিন্তু দুপুরের সব রান্না তো হয়ে গেছে, সেগুলো রাতে গরম করে দিয়েন, না হলে বিরিয়ানি রাতে খেতে দিয়েন, তাহলেই তো হলো। এখন যান। এ কথা শুনে তিনি বাইরে চলে এলেন। মেঘের বড় ফুপি মেঘকে রান্নাঘরে দেখে মায়মুনা চৌধুরীকে জিজ্ঞেস করলে তিনি মেঘের কথা জানালেন। মেঘ রান্না শুরু করল। তার কিছুক্ষণ পর আয়মান চৌধুরী ফিরলেন, তা দেখে মেঘ চুলার আঁচ কমিয়ে আয়মান চৌধুরীকে বলল, আব্বা আইয়ন। এটা আমি জানি আম্মা, কিন্তু এই খুশিতে একটু বিরিয়ানি রান্না করতেন তাহলে বেশ তৃপ্ত হতাম। আপনার হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আম্মা। আজ কি বিরিয়ানি দিবস নাকি? আজ সবার বিরিয়ানি নিয়ে কি হয়েছে? আর আব্বা, আমি বিরিয়ানি রান্না করছি। কেন? মেঘ একটু এগিয়ে ফিসফিস করে বলল, আপনার মেয়ের জামাই আর তার ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাবে, তাই তো রান্না করছি। তার পরের টুকু পিছিয়ে জোরেই বলল, আর এখন আপনিও? কারণ আমরা তিনজনই আপনাকে খুব ভালোবাসি আম্মা, তাই আপনার হাতের বিরিয়ানি খেয়েই আমরা সেলিব্রেট করতে চাইছি মুহূর্তটাকে। একসাথে সেলিব্রেট করতে পারলে ভালো হতো, কিন্তু একসাথে করা আজ সম্ভব নয়। এখন আমি আসি, না হলে নিচে আবার লেগে যাবে। মেঘ চলে গেল। আয়মান চৌধুরী খুশি মনে ওপরে গেলেন। সবাই যেহেতু শপিংয়ের লিস্ট নিয়ে ব্যস্ত, তাই ওদের ধ্যান মেঘে ছিল না। তবে আয়মান চৌধুরীর কথা সবাই কম বেশি শুনেছে। আয়মান চৌধুরীর বাড়িটা আজ বেশ ভরা, তিনি বেশ খুশি। তিনি সোফায় বসলো, বাকিরা তাকেও দেখালো। মেঘের রান্না প্রায় শেষ। তখন আয়মান চৌধুরী বললেন, তা তোমরা কোনো শপিং মলে শপিং করতে যাবে? তখন শায়লা বলল, আমার এক বান্ধবী বলেছে এই জায়গায় নীল নামের একটা লেডিস শোরুম আছে, সেখানে মেয়েদের যাবতীয় সব জিনিস পাওয়া যায়, জুতো, পিন থেকে শুরু করে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা, গ্রাউন সব। সেখানে এক্সক্লুসিভ ডিজাইনেরও সব কিছু পাওয়া যায়। ওর বোনের বিয়েতে সব ওখান থেকেই শপিং করেছে।
বিয়ের সবকিছুই আমি দেখেছি, সত্যি অনেক সুন্দর ছিল, এমনকি অন্যান্য জায়গার থেকে সেখানে দাম ও কম, তাই ওখানেই যাওয়া ভালো। সবথেকে বড় কথা, সেটা শুধু লেডিস শোরুম, আমরা যেহেতু শুধু মেয়েদের জন্য শপিং করতে যাব তাহলে সেটাই বেটার মামা। যদিও আমি একবার গিয়েছিলাম কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছি, সত্যি সেখানের সব ভালো। এখন তোমরা বাকিরা কি বলো, কোথায় যাবে? আমি আমার মতামত দিলাম। এদিকে মেঘ সেই নীল নামক শোরুমের কথা শুনে একটু চমকে উঠল। আয়মান চৌধুরী মেঘের দিকে তাকালো, দুই বাপ মেয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তখন মুন বলল, তুমিই তো বড়, তুমি যা ভালো বুঝো তাই করো, তাছাড়া শোরুমে গেলেই যে কিনতে হবে তেমন কোনো কথা নেই। ভালো না লাগলে অন্য কোথাও যাব, তাই না? তখন আয়মান চৌধুরী বললেন, ঠিক তাই, তবে আমি শুনেছি সত্যি সেখানের সব ভালো। তোমরা যেতে পারো আর টাকার চিন্তা করতে হবে না, তোমাদের যা ইচ্ছা তাই কিনবে। তা মেঘ আম্মা, আপনি যাবেন তো? হুট করে মেঘের নাম নিতে মেঘের বোধহয় খালি গলায় কাশি উঠল। মেঘ কিছু বলবে তার আগে জায়মা বলল, ও যাবে না মানে ওর ঘাড় যাবে? আমরা সবাই যাব সাথে, ও যাবে, ওর বোনের বিয়ে, ওর পছন্দ আছে না। তাছাড়া মেঘের চয়েজ বেস্ট। তখন মেঘ বলল, ঠিক আছে যাব, কিন্তু তোমরা কবে যাবে? এই তো ৩-৪ দিন পর, যদিও কাল যেতে চেয়েছিলাম কিন্তু বিয়ের তো এখনো ১৭ দিন বাকি, এত আগে যে কি করব? তখন আয়মান চৌধুরী বললেন, আগে করে রাখাই ভালো, পড়ে আবার কিছু সমস্যা হলে বা ভুলে গেলে সময় করে সেগুলো ফিল আপ করা যাবে। তবে তোমাদের সুবিধা মতো তোমরা যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখি কবে যাওয়া যায়। তখন মেঘ বলল, ঠিক আছে, আমাকে আগেই বলে রেখো, আবার কখন কোনো কাজ পড়ে যায়। মেঘের রান্না শেষ, মেঘ রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো, ততক্ষণে মায়মুনা চৌধুরী সবাইকে খেতে ডাকলেন, দুপুরের খাবার সময় হয়ে গেছে। আয়মান চৌধুরী তো দুপুরে খাওয়ার জন্যই এসেছিলেন, অবশ্য আজ সাফিয়ান চৌধুরী ও জিয়ানও এসেছে। সকলে বসতেই মায়মুনা চৌধুরী তাদের ব্যাপারটা জানালেন, কে কি খাবে। সবাই বলল বিরিয়ানিই খাবে। নিচে এসে মেঘ ২টা টিফিন বক্সে বিরিয়ানি বেড়ে রাখল। তারপর বসল তার বাবার পাশের চেয়ারে। মেঘ এক লুকমা দেবে, ঠিক তখনই মেঘের কাকাই সাফিয়ান চৌধুরী বললেন, ভাইয়া, শুনেছি তোমার বন্ধু রুকনুজ্জামান আছে না, তাকে নাকি কাল পুলিশে ধরে নিয়ে গেছিল, আজ কোর্টে তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ কথা মেঘ আর মেঘের বাবা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল, তারপর খেতে শুরু করল। আয়মান চৌধুরী বললেন, শুনেছি। প্রথমে সবকিছু নাকি রুকন ভাই নিজের ওপর নিয়েছিল, পরে লয়ার আরেকজনকে বের করেছে। তবে সবকিছুর ক্রেডিট কিন্তু ওই লয়ারের, যে নাকি শুধু তাকে না, তার সাথে থাকা আরও একজনের খোঁজ দিয়েছে। এতদিন ধরে রুকন ভাই সকলের ক্ষতি করে গেল, দেখলে বোঝাই যায় না, তাই না? সত্যি লয়ারটা প্রশংসার পাত্র। কি নাম যেন আজ খবরে দেখাচ্ছে, তো তুমি দেখোনি? দেখেছি খবর, আর কমেগ লয়ারের নাম। আজ পর্যন্ত কোনো কেস হারেনি, সততার সহিত সবগুলো কেস জিতেছে। বলেই আয়মান চৌধুরী মেঘের দিকে তাকাল। তা দেখে মেঘ মুচকি হাসল। তখন জিয়ান বলল, হ্যাঁ কাকাই, এর আগে আমি এর নাম শুনেছিলাম। সেই খুশিতেই তো বিরিয়ানি খাচ্ছি আজ। মানে? এ কথা শুনে মেঘের কাশি উঠে গেল। সব পর্দা এখানেই ফাঁস করে দেবে নাকি? তা দেখে আয়মান চৌধুরী বললেন, আহা আম্মা, আস্তে খান, নিন পানি খান। আব্বা, খাওয়ার সময় কথা বলতে হয় না। আর আপনারা ননস্টপ বলেই যাচ্ছেন, খাবার তো গলায় আটকাবেই, সবাই খাবারের থেকে আপনাদের কথা গিলছে বেশি। এখন চুপচাপ খান তো। তখন আয়না চৌধুরী খেকিয়ে বলল, এই মেঘ, তোর তো সাহস কম না, তুই আমার ভাইকে ধমক দিস?
তোকে একটু মাথায় করে রাখে বলে তুই যা ইচ্ছে তাই করবি, তোর কাছ থেকে জানতে হবে কথা বলবে কি বলবে না। আরে আমি কখন ধমক দিলাম? তাছাড়া আমার আব্বাকে আমি বলেছি, আপনার তাতে কি? এখন চুপ থাকুন, আপনাদের কথায় আর খাওয়া যাচ্ছে না। উনি কিছু বলবে তার আগে শায়লা বলল, আহা মা, মেঘ তো ঠিকই বলেছে, খাওয়ার মাঝে কথা বলতে হয় না। এখন চুপ করে খাও তো। মেয়ের কথা শুনে আয়না চৌধুরী চুপ করে গেলেন। এত কথার মাঝে আয়মান চৌধুরীর কথা নিচে পড়ে গেল। বিরিয়ানি খেয়ে সবাই কমবেশি মেঘের প্রশংসা করল। সবার খাওয়া শেষ, মেঘ ওপরে গিয়ে নিজের প্রতিদিনের মতো বোরকা পরে নিচে এলো। রান্নাঘর টিফিন বক্স দুটো ব্যাগে ভরে নিল। আয়মান চৌধুরীকে বলে এসেছে। আয়মান চৌধুরী গাড়ি নিয়ে যেতে বলেছিল, কিন্তু সে রিকশায় যাবে। বের হবে তখন জায়মা বলল, এই মেঘ আবার কোথায় যাচ্ছিস? এই না এলি? আসলে একটু কাজ আছে। তখন শায়লা বলল, বিরিয়ানি নিয়ে কাজে যাচ্ছিস? তা কাজ কি হাসপাতালে পিচ্ছি? এই কথা শুনে মেঘ মাথা চুলকালো। তা দেখে শায়লা যা বোঝার বুঝে গেল। সে মুচকি হেসে বলল, আমাদের পিচ্চি ও জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছে, ভাবা যায়। এই কথা শুনে মেঘ লজ্জা পেল, কিন্তু লজ্জাকে প্রশ্রয় না দিয়ে বলল, হ্যাঁ যাচ্ছি। তো তুমি যাবে নাকি? চলো, হাসপাতাল ঘুরিয়ে নিয়ে আসবো না হয়। না না, আমি তোদের মাঝে গিয়ে কাবাব মে হাড্ডি কেন হব? এখন তো আমাদের বুঝতে হবে, আমাদের পিচ্চি বড় হয়ে গেছে, তার জামাই আছে, জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছে। তোমাদের কথা শেষ হলে যাই, আমার জামাইটা এখনো না খেয়ে আছে আমার জন্য। এই মেঘ, মুখে লাগাম দে, বড়দের সামনে কি বলছিস? কেন শায়লা আপু, তুমি কি লজ্জা পাচ্ছ আমার কথা শুনে? না না, একদম পাবে না। যা বইন, তুই যা। মেঘ চলে গেল। তখন জায়মা হাসতে লাগলো আর বলল, ওকে লজ্জা দিচ্ছিলি, এখন ও তোকে লজ্জা দিয়ে গেল। যাক, আমাদের মেঘ আগের মতো অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, না হলে মেঘ আমাদের সাথে এভাবে কথা বলল ভাবা যায়। মেয়েটা সুখে থাকুক এই দোয়াই করি। ঠিক বলেছিস। আর ওর শ্বশুরবাড়ির লোকজন এত ভালো, কি বলবো, ওর হাজবেন্ডও অনেক ভালো। শুনলাম তো। হাসপাতালে গিয়ে মেঘ থামল। এর আগে কখনো আসা হয়নি, আজকে এই হাসপাতালে প্রথম এলো, কেমন যেন লাগছে। ও রিসিপশনে গিয়ে বলল, এখানে ডক্টর ডিএ শুভ্র এর কেবিনটা কোন দিকে? আপনি কে? জি, আমি ওনার পরিচিত। ওনার সাথে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? এ কথা শুনে মেঘ ভাবল কি বলবে, তখন ও বলল, না, আপনি ওনাকে ফোন দিয়ে বলুন মেঘ এসেছে। স্যার এখন ভীষণ ব্যস্ত, ফোন দেওয়া যাবে না। যেহেতু আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনি তাহলে পরে আসুন। আচ্ছা, তাহলে ওনার কেবিন কোনো দিকে বলুন, আমি চলে যাচ্ছি। বললাম না স্যার, ব্যস্ত, আপনি ডিস্টার্ব কেন করছেন? স্যার রাগ করবেন আমার ওপর, বলবেন আমি কেন আপনাকে আটকাইনি। এমনিতেও স্যার 3 দিন হাসপাতালে আসেননি। সেটা আপনাকে বুঝতে হবে না, আপনি আপনার কাজ করুন। যা হবে সেটা আমি বুঝে নেব। আপনার বলতে হবে না, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছি। মেঘ ধূসরকে ফোন দিল। ধূসর বোধহয় ফোনের জন্য অপেক্ষা করছিল, তাই তাড়াতাড়ি ফোন তুলল। মেঘ আগেই বলল, আপনি কি এখন ব্যস্ত? না, আর তেমন কোনো পেশেন্ট নেই। আবার 30 মিনিট পর থেকে শুরু হবে। তুমি কোথায়? তোমার জন্য অপেক্ষা করছি তো। আমি তো রিসিপশনে, কিন্তু আপনার রিসিপশনিস্ট তো বলছেই না আপনার কেবিন কোনো দিকে। আপনি নাকি ভীষণ ব্যস্ত, ডিস্টার্ব করা যাবে না। ওকে, আমি আসছি, তুমি ওখানেই দাঁড়াও। ঠিক আছে। স্যার কি বলল? নিশ্চয়ই বলেছে পরে আসতে দেখলেন। বললাম না স্যার, এখন ব্যস্ত। সে তো আর জানে না মেয়েটাকে, না হলে নিশ্চয়ই বলতো না। মেঘ মুচকি হাসল, কিছু বলল না। 1 মিনিট পরেই ধূসরকে দেখা গেল।
মেঘের কাছে এসে বলল, সরি, আমার আগেই এখানে বলে রাখা উচিত ছিল, তোমার কথা না হলে এত ঝামেলা হতো না। হয়েছে, বাদ দিন, ব্যাগটা ধরুন, খেয়ে নিন, অনেক বেলা হয়ে গেছে। বারে, তুমিও আমার সাথে চলো, আমি খাবো, তুমি দেখবে। সে মেঘের এক হাত ধরল, আরেক হাত দিয়ে মেঘের হাতে থাকা ব্যাগ ধরল, আর রিসিপশনিস্টের দিকে তাকিয়ে বলল, এরপর থেকে এই ম্যাডামকে দেখলে তাকে আটকাবেন না, সোজা পাঠিয়ে দেবেন আমার কেবিনে। ঠিক আছে স্যার। ধূসর মেঘকে নিয়ে চলে গেল। যারা ধূসরকে চেনে সকলেই অবাক, এই মেয়ে কারো হাত ধরে নিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারল স্পেশাল কেউ ধূসরের। ধূসর কেবিনে নিয়ে গেল। ওখানে গিয়ে মেঘকে বসিয়ে বলল, এই ধূসর অ্যাসান শুভ্র যদি তার সামনে থাকা নিষ্ঠুর মেয়েটার কাছে কিছু আবদার করে তাহলে কি সে রাখবে? কি আবদার শুনি? আমাকেও কি কারো জীবনের আরেকজন ইম্পর্টেন্ট মানুষ তার মতো নিজ হাতে খাইয়ে দেবে? এ কথা শুনে মেঘ স্থির হয়ে ধূসরের দিকে তাকাল। সে যে গাড়ির ভেতরে থাকা সব কথাই মনোযোগ দিয়ে শুনেছে আর মনেও রেখেছে। সে মুচকি হেসে বলল, কাউকে খাইয়ে দেব দেখে কি আপনার আমার হাতে খেতে ইচ্ছে করল? এটা কিন্তু ঠিক না। এই ব্যাপারটা হলো অন্যের খাওয়া দেখে খিদে পাওয়া। তুমি যা ভাবো তাই, কিন্তু এখন আমার নিজ হাতে খাইয়ে দেবে কি না বলো? যদি না দিই? এই আমি কি নিষ্ঠুর মেয়েটার কাছে খুব বেশি কিছু চেয়েছি? হইছে, আর মুখ গোমরা করতে হবে না। এমন ভাব ধরছেন যেন কোনোদিন আমি আপনাকে খাইয়ে দেইনি। হাত ধুয়ে নিই, খাইয়ে দিচ্ছি। যাক, নিষ্ঠুর মেয়েটার একটু মন নরম হয়েছে। নিন, হা করুন। ধূসর হা করল, মেঘকে খাইয়ে দিতে লাগল। খাওয়া শেষ করে বলল, মাশাআল্লাহ, দারুণ হয়েছে। শুকরিয়া। এই জন্য তো আমার কাছে আমার বউ একটা গিফট পায়। দাঁড়াও। ধূসর একটা ব্রেসলেট বের করল। ব্রেসলেটটা অনেক সুন্দর, ডায়মন্ডের, আর ওখানে লাভ শেফের মাঝে ওদের নামের DRM লেখা। ও দেরি না মেঘের হাতে পরিয়ে দিল। তা দেখে মেঘ বলল, এটা আবার কেন? এটা আমি আমার বউয়ের জন্য কিনেছি, তোমার তাতে কি? আর হ্যাঁ, ভুলেও এটা কখনো খুলবে না, না হলে কিন্তু খবর আছে। কিন্তু এটা তো কোনো কথা না, আমার বউয়ের আজ বিশাল সাকসেসের দিন, তার সাথে আমাকে নিজ হাতে রান্না করে খাইয়ে দিল। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা তোমাকে গিফট করার, আমি নিজে অর্ডার দিয়ে এটা বানিয়েছি। বুঝেছি। অনেক হয়েছে, এবার চলি, আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। আরেকটু থাকো, বিকেল হয়নি তো? আচ্ছা, সে ও আমার মতোই ইম্পর্টেন্ট তোমার জন্য। শুনুন, কেউ কারো জীবনে কারো মতো ইম্পর্টেন্ট হয় না। সবাই সবার জীবনে আলাদা আলাদাভাবে ইম্পর্টেন্ট হয়। আপনি আপনার মতো আর সে তার মতো। এখন দেখুন, আমাদের মা বাবার পর কিন্তু আমরা বন্ধুকেই আমাদের জীবনে ইম্পর্টেন্স দিয়ে থাকি, তবুও কিন্তু তারা আমাদের কাছে আলাদা আলাদাভাবে ইম্পর্টেন্ট। কেউ কারো মতো হয় না, সবার আলাদা বিশেষত্ব আছে। ধূসর ছোট করে বলল, বুঝতে পেরেছি ম্যাডাম, কিন্তু সে কে? একদিন আপনার সাথে দেখা করিয়ে দেব ইনশাআল্লাহ। তবে তাকে আপনার ভয়ের কিছু নেই। আপনি যেমন ভাবছেন তেমন কিছুই না। আমি ওরকম কিছু বলেছি নাকি? বলেননি ধরনে বোঝা যাচ্ছে। যাই হোক, বাদ দাও। চলো ছাদ থেকে ঘুরে আসি। একটু পরেই আপনার পেশেন্টরা আসবে। সময় দেখি শেষ। এই ভালো সময়ও না, তাড়াতাড়ি চলে যায়। চলো তোমাকে এগিয়ে দিই। ধূসর মেঘকে নিয়ে কেবিন থেকে বের হল। ওরা কিছু কথা বলতে বলতে আসছে। সবার দৃষ্টি যেন ওদের দিকেই। ধূসর মেঘকে রিকশায় উঠিয়ে দিল। ধূসর ঘুরবে তখন মেঘ বলল,
প্রেয়সীর মুখে অন্য কারো কথা শুনে প্রেমিকের যদি জেলাসি না হয় তাহলে সে কি করে একজন যোগ্য প্রেমিক হয়? আমার জীবনে আপনার প্রবেশটা ঠিক বসন্তের মতো, যার রেশ এতগুলো বছরেও কাটেনি। অন্যকে নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। এই মেঘ ধূসরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। কথাটা শুনে ধূসর সামনে ঘুরল, ততক্ষণে মেঘের রিকশা ছেড়ে দিয়েছে। দৌড়ে গিয়ে রিকশা থামিয়ে বলল, শুনো মেঘ বালিকা, আমার জীবনে তোমার প্রবেশ আর প্রত্যেকটা সাক্ষাৎ সেই বর্ষার প্রথম বৃষ্টির মতো, যে সবসময় মন প্রাণ দুটোই ভালো লাগার বৃষ্টিতে ভিজিয়ে দেয়। একরাশ ভালো লাগা, একরাশ মুগ্ধতা, যা মিলে মিশে আমাকে করে সতেজতা, যার রেশ এতগুলো বছরেও কাটেনি আর কাটবেও না। এই ধূসর অ্যাসান শুভ্র তার মেঘবালিকাকে কখনো সে চাইলেও হারাতে দেবে না, তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই। বলেই ধূসর চলে এলো। মেঘ মুচকি হাসল। রিকশা আবার চলতে শুরু করল। মেঘের ইচ্ছে করছে পাখির মতো ডানা মেলে উড়তে। সে তার গন্তব্যে চলে গেল। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। মুনের বিয়ের মাত্র 7 দিন বাকি। এতদিন যাব করেও শপিংয়ে যাওয়া হয়নি, তাই আজকেই যাবে। সবাই রেডি হয়ে নিচে নামল। মেঘও নেমেছে। মেঘ আজ কালো বোরকা হিজাব নিকাবের সাথে কালো ক্যাপও পরেছে। কেন পরছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। মেয়েরা সবাই যাবে, শায়লা, জায়মা, মুন, শিফা, মেঘ, এই 5 জন। ওপাশ থেকে নাকি মুজাহিদ আর ওর বোন আসবে, সাথে আরও 2 জন মেয়ে। সবাই বের হবে। তখন আজান সবার সামনে দাঁড়িয়ে বলল, হেই লেডিসগণ, বাড়িতে একজন ছেলে থাকা সত্ত্বেও এতগুলো মেয়ে একসাথে কোনো জায়গায় যাবে, অথচ ছেলেটাকে না নিয়ে, এটা কিন্তু উচিত নয়। তাই আমিও তোমাদের সাথে যাচ্ছি। ওকে? তখন মুন বলল, তুই মেয়েদের সাথে গিয়ে কি করবি? আমরা যেখানে যাব ওখানে কিন্তু ছেলেদের কিছু নেই, তাই হুদাই তুই কেন যাবি? আমি দেখতে যাব মেয়েদের জিনিস। ভবিষ্যতে তো বউকে কিনে দিতে হবে। বয়স 21 হলেই বিয়ে করে ফেলব, তাই আগে থেকেই দেখে রাখছি। মুন আজানের কান ধরে বলল, বাদরামি করছিস? আমাদের সাথে তোকে নেব না। আহাপু ছাড়ো, আমি মেঘ হাপুর সাথে যাব, তোমাদের সাথে যাব না। যাও মেঘ হাপু, আমায় নাও না প্লিজ। আজান মেঘের কাছে গেল। মেঘ বলল, ঠিক আছে চল। মেঘও গিয়ে কি করবে তুই? আহা বড় আপু, আজান ছোট আর বাড়িতে তেমন কেউ নেই, ও একা থেকে কি করবে? তার থেকে আমাদের সাথে যাক, ঘুরে আসুক। তবে এরপর থেকে আর যেতে চাইবে না, কারণ মেয়েরা যেভাবে শপিং করে কোনো ছেলেই তাদের সাথে যেতে চাইবে না। সবাই কি তোর মতো এলিয়েন নাকি যে 5 মিনিটেই শপিং শেষ? এখন চলো, তোমাদের দেরি হচ্ছে। সবাই রওনা হলো। মেঘ গাড়ি চালাবে বলেছে, বাকিরা যেহেতু গাড়ি চালাতে এক্সপার্ট না, তাই ও চালাবে। আজান মেঘের পাশে বসল। বাকিরা পেছনে হুট করে। মুন বলল, মেঘ, তোর হাতের ব্রেসলেটটা খুব সুন্দর, কবে নিলি? এর আগে তো দেখলাম না। এটা উনি গিফট করেছে সেদিন, তুমি হয়তো এর আগে খেয়াল করনি। তখন শায়লা বলল, দেখে তো ডায়মন্ডের মনে হচ্ছে। বাহ, তোদের নামের অক্ষরও দেখি আছে। এটা নাকি উনি অর্ডার দিয়ে বানিয়েছে? ওহ আচ্ছা, ধূসর তো দেখি তোকে খুব ভালোবাসে, তোকে ডায়মন্ডের ব্রেসলেট দিয়েছে। মুনের কথায় মেঘ বলল, জিনিস দিয়ে কখনো ভালোবাসার পরিমাপ করা যায় না। ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসলে ফুলের আংটিও অনেক সুন্দর লাগে। তবে হ্যাঁ, এটা সত্যি, সে আমায় ভালোবাসে, সে এটা প্রকাশ করতেও ভালোবাসে। তখন শায়লা বলল, আর তুই? তুই ভালোবাসিস না? তখনই মেঘ ব্রেক মারল আর বলল, তোমাদের গন্তব্য এসে পড়েছে, এখন নেমে পড়ো।
আর হ্যাঁ, ভেতরে চলে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। সবাই নেমে গেল, কিন্তু শায়লার প্রশ্ন মুখেই রয়ে গেল। ওরা নেমেই মুজাহিদদের দেখতে পেল, ওরা কুশল বিনিময় করল আর ভেতরে চলে গেল। মেঘ গাড়ি পার্ক করে মাথায় ক্যাপটা পরে ভেতরে ঢুকল। মেঘ ঢুকার পর দুজন মেয়ে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। শুনো, আমার পরিবার এসেছে, দেখো তাদের যেন কোনো অসুবিধা না হয়, আর তাদের সব বেস্টটাই দেখাবে। জি আপু, কোনো টেনশন করো না। তোমার বোনের বিয়ে বলে কথা, সবকিছু তো বেস্ট হতেই হবে। তখনই মেঘকে জায়মা ডাক দিল, মেঘ ওখানে চলে গেল। ওরা বিয়ের জন্য শাড়ি দেখছে। মেঘ এগুতেই মেয়েটা সালাম দিলসবাই কিছুটা অবাক হল। ও সালামের উত্তর নিয়ে বলল, আপনাদের এখানে লেটেস্ট মডেলের বিয়ের জন্য লেহেঙ্গা দেখান। এ কথা শুনে মেয়েটা বোধহয় ভ্যাবাচেকা গেল আর বলল, জি ম্যাম। মেয়েটা কতগুলো লেহেঙ্গা বের করল, তখন আরেকটা মেয়ে এসে তাকে সাহায্য করল। তখন মুন বলল, এখানের তো সব লেহেঙ্গাই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। শায়লা আপু ঠিক বলেছিল। তখন সেলসম্যান মেয়েটা মুচকি হেসে বলল, আমাদের শোরুমের মালিক আমাদের ম্যাম নিজ হাতে পছন্দ করে এখানের জিনিস আনেন, আর আমাদের ম্যামের চয়েজ বেস্ট। তবে এখানে একজন আছে, তার চয়েজ ও বেস্ট। মেঘ তুই একটা পছন্দ করে দে না মুনকে। জায়মার কথায় মেঘ বলল, আমাকে কেন? মুজাহিদ ভাইয়াকে জিজ্ঞেস করো, উনি কোনটাতে ওনার বউকে দেখতে চান। উনার বউ উনি চয়েজ করুক, তোমরা শপিং করো, আমি অন্য কিছু দেখি। বলেই মেঘ চলে গেল। বাকি সবাই মেঘের কথায় হা করে রইল। মুজাহিদ একটু লজ্জা পেল। অতঃপর ওরা শপিং করতে লাগল। এদিকে মেঘ পুরো শপিং মল দেখছে, ঘুরে ঘুরে সেলসম্যানদের সাথে কথাও বলছে। এখানে সব মেয়ে সেলসম্যান সবাই বোরকা, হিজাব আর মাথায় নীল ক্যাপ পরা। মেয়েদের ক্যাপটাই এদের ড্রেসকোড বোধ হয়। সকলকে দেখতে সুন্দর লাগছে। এখানে অনেকেই কাজ করে, সবার ব্যবহার মাশাআল্লাহ। মেঘ একটা সাদা গ্রাউন্ড দেখে দাঁড়িয়ে পড়ল। তখন একজন ওর পাশে এসে বলল, ম্যাম, আপনি চাইলে এই গ্রাউন্ডটা ফ্রিতে আপনাকে দিতে পারি। মেঘ পাশে ফিরে নীল বোরকা, নীল হিজাব আর কালো নিকাব মাথায় নীল রঙের ক্যাপ পরিহিতা রমণীকে দেখতে পেল। সে মুচকি হেসে বলল, এই গ্রাউন্ডটার দাম দেখেছেন? এত দামি গ্রাউন্ড ফ্রিতে দিলে আপনার চাকরি থাকবে না, আর যদি চাকরি থাকেও তাহলে মাইনে থেকে কাটা যাবে। এই আমি দিতে চাইলে কার বাপের কি কেউ কিছু করতে পারবে না, বুঝছেন? এই এমন ভাব ধরছেন যেন আপনি এই শোরুমের মালিক। আমি প্রথম মালিক না হলে কি হবে এই শোরুমের, তার অবর্তমানে মালিক আমিই, বুঝতে পেরেছেন? আর সে কিছু বললে আমি বুঝে নেব। ওহ আচ্ছা, আপনি এই শোরুমের মালিক, চলেন প্রুফ দেখান। পরে গ্রাউন্ডটা ফ্রিতে নিলে বলবেন তো আবার চুরি করেছে, কেস ঠুকে দেবেন তো আবার। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে 2 নম্বরই কাজ কারবারের যুক্ত। এগুলো দিয়ে টাকা কামানোর ধান্ধা। কি এত বড় কথা? সত্যি কথাই তো বললাম। এই আপনাকে এখানে ঢুকতে দিয়েছে কে? আপনার সাহস তো কম না? আমি এই শোরুমের 2 নাম্বার মালিক, আর আমাকেই কিনা অপমান করছে। তার মানে নিজে স্বীকার করছেন আপনি 2 নম্বর? এই কে আছো, বের করে দাও ওনাকে। ওখানে তেমন কেউ নেই, আর মেয়েটা বলেছে আসতে, কেউ শোনেনি ওর কথা। মেঘ তা দেখে বলল, এত হম্বিতম্বি করেন কেন? দেখেন কোনো কাজ হয় না। এই জন্যই আপনি শোরুমের 2 নাম্বার মালিক। ইউ, আপনাকে তো আমি। আরে চলেন দুজনে কফি খাই, খেতে খেতে ঝগড়া করা যাবে। আর আপনি আপনার কাজ ছেড়ে এখানে কেন? আপনি এখানের মালিক হলেও প্রফেশনালি এখানের ম্যানেজার।
তাই এখানে সময় নষ্ট না করে চলেন। তা আপনার বেতন কত সবকিছুর হিসাব তো প্রথম মালিকের কাছে দিতে হয়। আপনার এই গ্রাউন্ডটা আমায় ফ্রিতে দিলে গ্রাউন্ডটার জন্য নিশ্চয়ই আপনার 1 মাসের মাইনে কাটা যাবে পাক্কা শিওর। আপনি এত নিষ্ঠুর কেন ম্যাম? মেয়েটার কথা শুনে মেঘ হাসল। তা দেখে মেয়েটার বোধহয় আরও বেশি রাগ হল। মেয়েটা রেগে বলল, আমি আপনাকে নিষ্ঠুর বললাম তবুও হাসছেন? হাসছি কারণ আপনি রেগে গেছেন। মেঘ, একদম রাগাবি না আমায়। আমি কোথায় রাগালাম ম্যাডাম, আপনিই তো রেগে যাচ্ছেন। এ কথা শুনে মেয়েটা মেঘের হাতে থাপ্পড় মারল। তা দেখে মেঘ হাউচ বলে আওয়াজ করল। মেয়েটা আরও দুটো দিল। তা দেখে মেঘ বলল, মারছিস কেন জাবিন? ব্যথা পাচ্ছি তো। ব্যথা যাতে লাগে তাই তো মারছি। আমার সাথে মজা করা তাই না? এবার বোঝাবো এই জাবিনের সাথে মজা করার ফল। আর কি বললি? আমার বেতন কেটে নিবি? তোর সাহস থাকে তো কেটে দেখা। আর আমার আম্মা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি তো মজা করছিলাম। তুই একটা কেন 10টা গ্রাউন্ড ফ্রিতে দে, আমি কিছুই বলবো না। হাজার হোক তুই ম্যানেজার বলে, তার ওপর আসল মালিকের অবর্তমানে মালিকও তো আছি সেখানের। জাবিন নামক মেয়েটা মেঘকে জড়িয়ে ধরে বলল, মজা করছিলাম। কেমন আছিস তুই? প্রায় 1 সপ্তাহ ধরে এখানে আসছিস না, কোনো সমস্যায় পড়েছিস নাকি? মেঘ মেয়েটাকে ছেড়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? বেরুবো কি করে এখন? কাজিনরা সবাই আমাদের বাড়িতে। বাড়ি থেকে বের হলে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাছাড়া আমি যে কে সেটা কেউ জানে না, তাই বাইরে আমার কোনো কাজ থাকার কথা না বলেই জানে সবাই। তাই বাইরে বের হওয়া টাফ। আপুর বিয়েটা হয়ে যাক, তারপর থেকে আবার রেগুলার দেখাশোনা করব। সরি রে, তোর খুব চাপ যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার আবার চাপ কিসের? আমার তো একটাই ডিউটি। কিন্তু তুই এই শোরুম চালাস, সাথে একজন নামকরা লয়ার। তাকেও সময় দিস, আবার আমাদেরও। এত কিছু কিভাবে মেইনটেইন করিস? এত ধৈর্য কোথা থেকে পাস? কি করে ধৈর্য ধারণ করতে পারিস তুই? আমি হলে কবেই হাল ছেড়ে দিতাম। আমি মেইনটেইন করি না তো হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমার কাজ সহজ করে দেন। আল্লাহ তাআলা মানুষের ওপর তার সাধ্যাতীত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। তাছাড়া আমি ধৈর্য ধারণ করব না কেন? আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তিনি বলেছেন, ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। সূরা জুমার 10। হইছে আমার জ্ঞানী ম্যাডাম, এবার কফি খাওয়া যাক। অনেকদিন 2 বান্ধবী আড্ডা দেওয়া হয় না। এখন সময় নেই। আমার ডাক পড়ল বলে পরিবারের সাথে এসেছি, বুঝতেই পারছিস। আমি তো এমনিই ঘুরে দেখছিলাম সব ঠিক আছে কিনা। তুই কি অ্যাকাউন্টস চেক করবি? অ্যাকাউন্ট চেক করার কি আছে? তুই আছিস তো। তুই থাকতে আমার আবার কিসের দরকার? যত হোক তুই মালিক, সব তো দেখতেই হবে তাই না? শোন, একটা সময় কাছের মানুষেরাও ভালো মানুষের মুখোশ পরে থাকে। তুই যদি এই শোরুমটাও এখন নিয়ে নিস, কিছুই বলবো না। কারণ আমি এখন এটা ছাড়াও চলতে পারবো। কোনো ক্রাইসিসে পড়ে এটা করেছিলাম, তুই জানিস। এখান থেকে একটা মোটা টাকা আসতো, তাই তখন টাকার খুব দরকার ছিল। হ্যাঁ, হয়তো আব্বার থেকে নেওয়া যেত, কিন্তু আমি আমার কাছের মানুষের জন্য আব্বার থেকে টাকা নিতে পারতাম না। নিজের কাছে নিজেই ছোট হয়ে যেতাম। জাবিন মেঘের কাঁধে হাত রাখল আর বলল, আমি জানি তুই কে, কেন করিস, কিসের জন্য করিস, এগুলোর সাফাই আমাকে দিতে হবে না। আর মুখোশের আড়ালে কে কি করতে পারে এটা তোর থেকে কে ভালো জানে। জাবিন ম্যাম আপনাকে ডাকছে, তাড়াতাড়ি চলুন। একটা মেয়ের কথায় ওদের কথা থেমে যায়। জাবিন বলল, কেন ডাকছে? আর কি হয়েছে?
একটা মেয়ে পাখির ঝামেলা করছে, ওকে তো ঝাড়ছেই, তার সাথে ম্যানেজারকে ডাকছে। ওহ আচ্ছা, তাড়াতাড়ি চলো। জাবিনের সাথে মেঘও গেল। হাজার হোক মালিক বলে কথা। মেঘ গিয়েই দেখতে পেল একটা মেয়ে পাখির গালে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠিয়েছে। মেঘ গিয়ে খপ করে হাতটা ধরে ফেলল। পাশেই ওর পরিবারের সকলে দাঁড়িয়ে আছে। মেঘ মেয়েটার হাত ছেড়ে বলল, কি হয়েছে, আপনি ওনাকে মারতে চাইছিলেন কেন? সেটা ওই 2 টাকার মেয়েটাকে জিজ্ঞেস করুন। আপনার ব্যবহার ঠিক করুন। সে কোনো 2 টাকার মেয়ে না। সে এখানে কাজ করে বলে আপনি যা নয় তাই বলতে পারেন না। তারাও মানুষ, তাদেরও আত্মসম্মান বোধ আছে। এখন ঝামেলা না করে বলুন, আপনি কোনো কারণে ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। আপনাকে কেন বলবো, এই শোরুমের ম্যানেজারকে ডাকুন। তখন জাবিন বলল, আমিই ম্যানেজার, আমাকে বলুন। আপনারা এত ইরেসপন্সিবল, রুড বিহেভিয়ার সেলসম্যান কিভাবে রাখেন? কেন, সে কি করেছে? কি করেনি তাই বলুন। এই ঘড়িটা আগে থেকেই ভাঙা ছিল, আমি বাইরে গিয়ে দেখি ভাঙা, তাই আবার এখানে নিয়ে এসেছি। মেয়েটা বলে কি না আমি নাকি ইচ্ছে করে ভেঙে নিয়ে এসেছি অন্য একটা ঘড়ি নেওয়ার জন্য। ওকে, আপনার কথা শুনলাম তাই বলে আপনি গায়ে হাত তুলতে যাচ্ছিলেন। এখন পাখি তুমি বলো, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমি কিছু বলিনি। আর হ্যাঁ, আমি আমার এমপ্লয়িদের ভালোভাবেই চিনি। আর হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন আমি শুধু আপনার কথা শুনে পাখির ওপর চোটপাট করব, তাহলে আপনি ভুল। আমি দুপক্ষেরই কথা শুনে সিদ্ধান্ত নেব। ওকে পাখি, এখন তুমি বলো। তখন পাখি নামক মেয়েটা বলল, ম্যাম, আমি ঠিকমতো চেক করেই দিয়েছি, তখন ঘড়িটা ভাঙা ছিল না। আর ম্যাম তো বলেছে কাস্টমারকে কোনো কিছু দেওয়ার আগে ভালোভাবে চেক করতে। তাই আমিও ভালোমতো চেক করেই দিয়েছি। কারণ যদি সব ঠিক থাকে তাহলে আমাদের এখানে বিক্রিত জিনিস ফেরত নেওয়া হয় না। এখন উনি বলছে এটা ভাঙা, তাকে অন্য একটা ঘড়ি দিতে। আমি ভালো মতোই বললাম এটা ভাঙা ছিল না। কিন্তু উনি আমাকে নানাভাবে অপমান করতে লাগে, আমি নাকি ভেঙে রেখেছিলাম যাতে আমার নাম না হয়, তাই আমি তার দোষ দিচ্ছি। তাই রেগে আমি বলি, আপনি নিজে ভেঙে অন্য ঘড়ি নেওয়ার জন্য এসেছেন। আর উনি তখনই আমার ওপর হাত উঠাতে নেয়। ম্যাম, আপনি তো আমাকে ভালোমতোই চেনেন। মেঘ পাখির দিকে তাকালো। সে যে মিথ্যা বলেছ না তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। তারপর মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এদিক ওদিক তাকাচ্ছে, হাত ও বারবার নাড়াচ্ছে, মনে হচ্ছে বেশ টেনশনে আছে। মেঘ যা বোঝার বুঝে গেল। তখন মেঘ বলল, মিস জাবিন, আপনাদের এখানে সিসিটিভি ক্যামেরা আছে না? জি ম্যাম, আছে। আমাদের শোরুমের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। যান, উনি থাকা সব কয়টা ফুটেজ চেক করুন। তাহলেই বোঝা যাবে কে মিথ্যে বলছে কে সত্যি। তারপর মেঘ জাবিনের কাছে গিয়ে কানে কানে বলল, বাইরেরটাও চেক করবি, মেয়েটা মিথ্যা বলছে বোঝা যাচ্ছে, তাছাড়া পাখি মিথ্যা বলার মানুষ না। আমি যাচ্ছি। তুই ওকে সামলা। পাখি যে ইমোশনাল মেয়ে, অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখেছে। জাবিন চলে গেল। তখন মেঘ দেখল এখানে বেশ ভালো জটলা হয়ে গেছে, সাথে ওর পরিবার ও আছে। ও শায়লাকে বলল, তোমরা কেনাকাটা বাদ দিয়ে এখানে কেন? তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা তো মেয়েটার চিৎকারে এখানে এসেছি। যাও এখন শপিং করো, আর বাকিরা আপনারা নিজেরা নিজেদের কাজ করুন, এখানের কর্তৃপক্ষ এটার সমাধান করবে। তখন ওখানে থাকা একজন বলল, যাব কেন, আমরাও দেখি এই শোরুমের এত নাম, কিন্তু তারা কিরকম সার্ভিস দেন। এই যে এরকম ঘটনা যদি কাল আমাদের সাথে ঘটে তাহলে কি করব? যদি তারা মিথ্যা বলে আমাদের নষ্ট জিনিস দেয় আর যদি বদলাতে না চায়? তখন মেঘ শান্ত স্বরে বলল, তাহলে আপনারা মেনে নিচ্ছেন এখানের সেলসম্যানের ভুল, তাই তো? আমি কখন বললাম?
বলেননি, কিন্তু কথায় আঙুলটা তার দিকেই তুলে রেখেছেন। আপনারা সাধারণ মানুষ কি মনে করেন তো বলুন? শপিং করতে এসে যা ভুল হয় সব সেলসম্যানদের ভুল হয়, তাই না? ওকে, আপনারা অপেক্ষা করুন, আর একটু পরেই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তখন শিফা বলল, আপু তুমি এত কথা বলছো কেন? এটা কি তোমাকে বলা হয়েছে নাকি? তুমি এখানে এত মাতব্বরি করছো কেন? শোন শিফা, যা ভুল তা ভুলই বুঝতে পেরেছিস। তোদের মতো অন্যায় দেখলে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, এখানে থেকে না গেলে। এটা দেখে সকলে মেঘকে নিয়ে কিছু কানাঘুষা করল, কিন্তু ওর এতে কিছু যায় আসে না। ও পাখির কাছে গেল। তা দেখে পাখি বলল, বিশ্বাস করো আপু, আমি চেক করেই দিয়েছিলাম। মেঘ আস্তে করে বলল, আমি আমার পাখিরানীকে ভালো মতোই চিনি, তাই বলতে হবে না। চিন্তা করো না, তোমার মেঘ আপু আর জাবিন থাকতে তোমাকে কেউ মিথ্যেবাদী বলে পার পাবে না। কিন্তু আজ ইমোশনাল মেয়েটা কাঁদল না কেন? আয় হায়, আমাদের পাখি দেখি স্ট্রং হয়ে গেছে, কিন্তু আমার যে ওই কান্না করা মেয়েটাকেই ভালো লাগে। এখন একটু কাঁদবেন আমার জন্য? মেঘের বলার ভঙ্গিতে পাখি হেসে একটু অভিমান করেই বলল, আপু এটা কিন্তু ঠিক না। এটাই ঠিক। সবাই মেঘ আর পাখিকে অবাক চোখে দেখছে। মেয়েটা হাসছে এখন, অথচ তাকে নিয়ে কত কিছু হলো বা হচ্ছে। তখনই জাবিন এলো ল্যাপটপ নিয়ে। এসে প্রথমে মেঘকে দেখালো। মেঘ দেখল, দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তারপর জাবিন গিয়ে সবাইকে দেখালো যেখানে মেয়েটা পাখির সাথে কথা বলে হাতে ঘড়ি পরে চেক করল, তারপর পাখির হাতে দিল। পাখি তখনই ওটা প্যাকেট করে দিল। তারপর এখান থেকে বেরিয়ে মেয়ে দুটো কি যেন কথা বলল, তারপর ঘড়িটা জোরে মাটিতে আছাড় মারল দুটো। তারপর ঘড়িটা আবার তুলে এখানে নিয়ে এলো। এগুলো বাইরের ক্যামেরায় ধরা পড়েছে। এটা দেখে জাবিন বলল, তো এখন কি বলবেন মিস? মেয়েটা হাত কচলাতে লাগল। মেয়েটা কিছু বলছে না দেখে জাবিন একটু চিৎকার করেই বলল, কি হলো বলছেন না কেন? একটু আগে তো খুব খই ফুটছিল যে আমাদের এখানের মেয়ে ভালো না, ইরেসপন্সিবল, রুড বিহেভিয়ার। এখন কি বলবেন? আপনি এতগুলো মানুষের সামনে ওকে অপমান করলেন। ওরা কাজ করে বলে কি ওদের মান সম্মান নেই? আপনারা যে বয়সে বাবার টাকায় ফুটানি করছেন, ও সে বয়সে কাজ করে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। সি ইজ রেসপেক্টেড পারসন মোর দ্যান ইউ। মেয়েটা কিছু বলছে না, তা দেখে পাখি এগিয়ে গিয়ে বলল, কি হলো বলছেন না কেন? আমাকে এভাবে অপমান করে আপনার কি লাভ হলো? দেখুন না, একটু আগে সবাই কি বলছিল যেন ভুলটা আমারই। কিন্তু এখানে ভুলটা তো আমার নয়। আর এখানে থাকা প্রত্যেকটা এমপ্লয়ি খুব অনেস্ট। এখানে যখন কাজে রাখা হয় সবাইকে একটা কথা হয়। আমাকে কি বলা হয়েছিল জানেন? বলা হয়েছিল, তোমাকে বিশ্বাস করি নাকি না করি সেটা বড় কথা নয়। তুমি আমায় বিশ্বাস করো তো, যদি আমায় বিশ্বাস করো তাহলে কাজটা তুমি পাবে। এটা শুধু তোমার কাজের জায়গা নয়, এটা তোমার বাড়িও বলতে পারো। আর এখানের যে বাকি সদস্যরা আছে এরা হলো তোমার পরিবার। এখন তোমার বাড়ি তুমি কিভাবে চালাবে এটা তোমার ওপর নির্ভরশীল, তবে তোমার কাজের সাথে তোমার এবং তোমার বাড়ির মানসম্মান জড়িয়ে আছে। এখন তুমি বলো, তুমি কি তোমার মানসম্মান হারাবে না বাড়াবে, এটা তোমার একান্ত বিষয়। সেদিন থেকে আমরা সবাই আমাদের বাড়ির মানসম্মানের দিকটা সর্বদা খেয়াল রাখি, কারণ আমরা মনে করি এটা আমাদের বাড়ি সবথেকে বড় কথা। আমরা আমাদের ম্যামকে বিশ্বাস করি। আর আপনি সেই বাড়ির সম্মান হানি করলেন কিন্তু কেন? শুধু মেয়েটা না, সকলে মনোযোগ দিয়ে পাখির কথা শুনল। এখানের সবার ব্যবহার মুগ্ধ করার মতো। কিন্তু আজকে পাখির কথা শুনে মনে হলো এখানের মালিকের জন্যই এরা এমন। মেয়েটা বলল,
আসলে ঘড়ি নিয়ে যাওয়ার সময় মনে হলো এই ঘড়িটার চেয়ে অন্য ঘড়িটা আমায় বেশি ভালো লাগবে। কিন্তু সব ঠিকঠাক থাকলে বিকৃত জিনিস ফেরত নেওয়া হয় না, এখানে এটা আমি ভালো করেই জানি, তাই ইচ্ছে করেই এটা ভাঙ্গি যাতে এখানে এসে আমি ওই অন্য ঘড়িটা নিতে পারি। আমি ভেবেছিলাম তুমি ভয় পেয়ে আমাকে সাথে সাথেই দিয়ে দেবে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এতদূর গড়াবে। যেহেতু মিথ্যাটা বলেছি তাই ওটাই ঠিক রাখতেই রুড আচরণ করি। তখন জাবিন বলল, আপনি এটা আমাদের আগে জানাতে পারতেন, শুধু শুধু এত কিছু ঘটালেন। আর হ্যাঁ, কাজে রাখার সময় তাদের এটাও বলা হয় অন্যায়ের সাথে আপোষ না করতে, সেটা যত বড় কাস্টমারই হোক না কেন। যাই হোক, ওকে সরি বলুন। তখন এত কিছু মাথায় ছিল না তাই। আই এম সরি, রিয়েলি সরি। তখন পাখি বলল, ইটস ওকে। তবে এরপর থেকে মাথায় রাখবেন আপনার ভুলের জন্য যেন কারো ক্ষতি না হয়। এখন আসতে পারেন। আপনার জন্য সবাই কেনাকাটা না করেই দাঁড়িয়ে আছে। জি। মেয়েটা চলে গেল। তখন মেঘ বলল, তো দেখে নিয়েছেন এখানের সার্ভিস কেমন? এমনি এমনি এই শোরুমের এত নাম হয়নি। এদের সততার জন্যই এরা এত দূর পৌঁছে গেছে। এখন যান, নিজেদের কাজ করুন। সবাই চলে গেল। মেঘ ওর পরিবারের কাছে গিয়ে বলল, কেনাকাটা শেষ না, আরো বাকি আছে। বাকি আছে। ওকে চলো করে নেওয়া যাক। মেঘরা চলে গেল। জাবিন বা পাখি কিছুই বলল না। আরও ঘণ্টাখানেক লাগিয়ে ওরা শপিং করল। সবার শপিং শেষ। মেঘর মা, ফুপো আর কাকিমণির জন্য ও শপিং করেছে। শুধু মেঘ নিজের জন্যই কিছু কেনেনি। বোধহয় নিজেদের শপিং নিয়ে ব্যস্ত ছিল বলে কেউ খেয়াল করেনি। এরপর থেকে আজান মেঘের সাথেই ছিল। আজান মেঘকে বলল, আপু, আমি আর ভুলেও মেয়েদের সাথে শপিং করতে আসব না। কেন? আজ এসে শিক্ষা হয়ে গেছে। তবে তোমার সাথে একা এসেছিলাম, এর আগে তুমি আমায় শপিং করিয়ে দিয়েছিলে, নিজেও কিনেছিলে, ওভাবে আসব তোমার সাথে। মেঘ আজানের মাথার চুল ঝাঁকিয়ে দিল। তখন আজান বলল, সবাই কেনাকাটা করল, তুমি করবে না? করব, তবে আজ না। যেখানে আমার ভাই কিছু কেনেনি সেখানে আমি কি করে কিনি বলতো? তাছাড়া আমারগুলো বিয়ের আগের দিন দিয়ে আসবে। কাউকে দেখাবো না। তুমি কি অর্ডার দিয়েছো অনলাইনে? হুম, দিয়েছি তো। তুমি ঠিক কাজ করেছ। এখন কাউন্টারে গিয়ে বিল দেওয়ার পালা। জাবিন 10% ছাড় দিয়েছে ওদের। এটা দেখে তো ওরা ভীষণ খুশি হলো, কিন্তু কেন ছাড় দিল ওরা বুঝল না। মেঘ যাওয়ার আগে জাবিনকে বলল, তাহলে মিস গ্রাউন্ডটা বিয়ের আগের দিন পাঠিয়ে দিন। আজ আর নিলাম না। তবে ভয় পাইয়েন না, আপনার মাইনে কাটব না। এ কথা শুনে জাবিন মুচকি হাসল। মেঘ পাখির সাথেও কথা বলেছে মাঝে। ওরা বেরিয়ে গেল। সবার খিদে পেয়েছিল বলে মুহাজিদ একটা রেস্টুরেন্টে নিয়ে সবাইকে খাওয়ালো। তারপর সবাই বাড়ি চলে গেল। বাড়ি ফিরতেই সবাই সবার জিনিসপত্র বাড়ির সকলকে দেখালো। আজান বিড়বিড় করে বলল, এই মেয়েরা বোধহয় নিজেদের শপিং করতে বা দেখাতে ক্লান্ত হয় না। মেঘ নিজের হাতের প্যাকেটগুলো আজানের কাছে দিয়ে বলল, এখানে মা, বড় ফুপি, ছোট ফুপি আর কাকিমণির জন্য শাড়ি আছে, তুই এদের দিয়ে দে। ঠিক আছে। আজান গিয়ে সকলকে দিলসবাই একসাথেই ছিল। ওনারা নিজেদের শাড়ি দেখলেন, অনেক সুন্দর হয়েছে। আয়না চৌধুরী শাড়িটা বের করে বলল, মাশাআল্লাহ, শাড়িটা তো অনেক সুন্দর হয়েছে, দেখেছ নিশ্চয়ই এটা মুন, শায়লা বা জাইমা কিনেছে। দেখেছ ওরা নিজেদের শপিং করতে যেয়ে আমাদের জন্য কিনে এনেছে। তখন শায়লা বলল, খালামনি, এগুলো আমরা কিনিনি, আমরা তো আমাদের শপিং নিয়েই ব্যস্ত ছিলাম। তাহলে কে কিনেছে? তখন মেঘ বলল,
আজান পছন্দ করে কিনেছে, ওর তো কোনো কাজ ছিল না তাই। এ কথা শুনে আজান মেঘের দিকে তাকালো। মেঘ চোখ দিয়ে কিছু বলল। আজান কিছুই বলল না। মেঘ ওপরে চলে গেল। শায়লা আর জায়মা বলল, এই মেঘ কিছু কেনেনি? তখন আজান বলল, না আপুরটা বিয়ের আগের দিন আসবে, অনলাইনে অর্ডার দিয়েছে। কেউ কিছু বলল না। মেঘ রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই ফোন বেজে উঠল ও ফোন কানে নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। তা সারাদিনে কি নিষ্ঠুর মেয়েটার আমার কথা একবারও মনে পড়েনি? আমাকে নিয়ে একটুও ভাবো না তুমি? মনে পড়ার বা ভাবার কথা ছিল নাকি মিস্টার ধূসর অ্যাসান শুভ্র? আমি তোমার জামাই লাগি, মনে পড়ার কথা কি আবার সবসময় মনে করবে, সবসময় ভাববে আমার কথা? এটা তোমার জন্য ফরজ। যেখানে ভুলিনি সেখানে মনে পড়ার কথা আসবে কোথা থেকে মিস্টার? মনে করলেই যে তার সাথে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। নীরবে নিভৃতে তাকে নিয়ে ভাবা যায়। এই তো ভাবার ছিরি, কোনোদিনও আগ বাড়িয়ে ফোন দিয়েছ? কারণ কোনো দিন আগে বাড়িয়ে ফোন দেওয়ার প্রয়োজন পড়েনি, সর্বদা সঠিক সময় আপনিই ফোন দিয়েছেন। কথার জালে ফাঁসাচ্ছ? না, ফ্যাক্ট বলছি। প্রমাণ দাও, তুমি আমায় নিয়ে ভেবেছি বা ভাবো? প্রমাণ দেওয়ার কিছু নেই, আপনি আপনার মতো ভাবুন। নিষ্ঠুর মেয়ে। এই নিষ্ঠুর মেয়েটাকেই তো ভালোবাসেন, আগলে রাখেন, কেয়ার করেন। তো আমার বউ আমি ভালোবাসবো, আগলে রাখবো, কেয়ার করব, তাতে তোমার কি? আমার কিছুই না, সব তো আপনার বউয়ের। যাই হোক, হাসপাতাল থেকে ফিরেছেন? এসে ফ্রেশ হয়ে তোমাকে কল করলাম। কি করছো তুমি? বসে আছি। বাড়ির সবাই কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। কেউ কোনো কথা বলল না। হুট করে ধূসর বলল, মেঘ। ভালোবাসি। নিজের খেয়াল রেখো, আসছি। আল্লাহ হাফেজ। মেঘ কিছু বলবে তার আগেই ধূসর ফোন রেখে দিল। সে জানে মেঘের থেকে কোনো জবাব আসবে না। কিন্তু সে যদি জানত আজ মেঘ জবাব দেবে তাহলে সারারাত অপেক্ষা করত। মেঘ বলল, আমিও আপনাকে ভালোবাসি ধূসর, ভীষণ ভালোবাসি। আপনি জানেন, জ্ঞান হওয়ার পর থেকে আমি কখনো চা বা কফি খেতে গিয়ে জিভ পোড়াইনি ধূসর, কিন্তু আপনার কথা ভেবে অন্যমনস্ক হয়ে আমার জিভটা পুড়িয়েছি। এর পরেও কি আপনি বলবেন আমি নিষ্ঠুর? কিন্তু মুখের কথা মুখেই রইল, মুখ ফুটে আর বলা হলো না। দুদিন পর সকালে মেঘের মামা বাড়ির সকলে এসে হাজির। মেঘের 3 মামা নানা নানি নেই। মেঘ এখনো নিচে নামেনি, তাই জানেও না যে ওনারা এসেছেন। মেঘ নিচে নামতেই মামা বাড়ির সকলকে দেখে অবাক হল। মেঘ সবার সাথে কুশল বিনিময় করল। হুট করে মেঘের মেজ মাইনুল হাসান মেঘকে ডাকল। মেঘের বাবা আর মেঘের মেজ মামা সোফায় বসে আছেন, ওখানে গিয়ে মাঝখানে বসে পড়ল। মেঘ বলল, মামা বলুন, তোমার বাবার থেকে কিছু শুনেছ? আব্বা আমায় কিছুই বলেননি। তখন আয়মান চৌধুরী বললেন, বলার সুযোগ হয়নি, তবে আজ বলতাম। তখন মেঘ বলল, তেমন কথা বলার থাকলে এখানে বলার দরকার নেই, চলুন বাইরে যাই। এখানে অনেকেই আছে। বাইরে যাওয়াটাই বেটার হবে। ওরা 3 জন একসাথে উঠল। তখন মায়মুনা চৌধুরী বললেন, তোমরা আবার কোথায় যাচ্ছ? মেজো ভাইয়া তুমি না মাত্র এলে, খেয়ে নাও। তুই সবাইকে খেতে বসা, আমরা কিছুক্ষণ পর আসছি। মেঘ, আয়মান চৌধুরী আর আশরাফ চৌধুরী বেরিয়ে গেলেন। ওরা বাগানে গেল। মেঘ বলল, এখন বলুন। আশরাফ দেশে ফিরেছে? কি, কবে? আরও 3 দিন আগে।
আব্বা, এটা আমাকে আগে বলা উচিত ছিল। বললাম তো, এত কিছু মাঝে খেয়াল ছিল না। এটা আপনার সামান্য বিষয় মনে হয় যে মনে ছিল না। কারো কিছু হয়ে গেলে তখন সে দেশে ফিরেছে মানেই কিছু না কিছু করার চেষ্টা করবে। 4 দিন পরেই আপুর বিয়ে, আপনি বুঝতে পারছেন বিষয়টা কি? তখন মাইনুল হাসান বললেন, এটাই তো বেশি চিন্তা, বিয়েতে না কোনো গণ্ডগোল করে। এখন সে কোথায় জানেন কিছু মামা? জানি না, জানতাম ও না, যদি না এয়ারপোর্টে আমি নিজ চোখে তাকে দেখতাম, তাকে ধরব তার আগেই হাওয়া পরে সোর্স লাগিয়ে জানতে পেরেছি যে সে সত্যিই দেশে ফিরেছে। আব্বা জেনেছেন কবে? 2 দিন আগে। বাহ, ভালো তো। আম্মা, রাগ করবেন না। রাগ করার মতো কথা শুনলে রাগ করব না আব্বা, তবে এখন রাগ করলে চলবে না। কি করলে আশরাফকে ধরতে পারবো সেটার প্ল্যান করতে হবে। আপুর বিয়েতে আমি কোনো রিস্ক নিতে চাই না। এই দিনটার জন্য আপু অনেকদিন অপেক্ষা করেছে। এখন বিয়েতে কিছু হলে সামলাবো কি করে? এমনও তো হতে পারে এই বিয়েতে সে কিছু করবে না। হয়তো বিয়ের পর কিছু করার প্ল্যান করেছে। কারো কথায় তিনজনেই চমকে পেছনে ফিরল। দেখল 2 কদম পেছনেই ধূসর দাঁড়িয়ে। ধূসরকে দেখে মেঘ বলল, আপনিও জানেন? জানতাম না আব্বা, জানিয়েছে কাল রাতে আর সকালে আসতে বলেছে। বাস, সবাই জানে আর আমিই জানি না। প্ল্যান পরে করছি আগে। আব্বা, আপনাকে বলি, আপনি আমার সাথে কথা বলবেন না। মেঘের খুব অভিমান হয়েছে। সবাই জানে, শুধু আমিই জানি না। আর ধূসর, আপনিও কেউ কথা বলবেন না। বলেই মেঘ চলে গেল। তখন আয়মান চৌধুরী অসহায় কণ্ঠে বলল, ধূসর, এটা ঠিক করলে? এমনিই আগুন ছিল, তাতে তুমি ঘি ঢেলে দিলে। এখন এই আগুন নেভাবো কি করে? ওর অভিমান অনেক গভীর হয়। তার ওপর এটা আমাদের সবার সেফটির ব্যাপার। রাগ আর অভিমান দুটোই করেছে। তখন মাইনুল খান বললেন, আমি কিন্তু এর আগে পিছে নেই। আমার এখানে দায় নেই বললাম। তুমিই যত নষ্টের গোড়া। তোমার ওকে বলার কি দরকার ছিল যে আমি জানি? এখানে থাকবে না, মেয়ের অভিমান ভাঙাবে। হুম। ধূসর, চলো আজ শ্বশুর আর জামাই মিলে মেঘের অভিমান ভাঙাব। এ কথা বলে তিনজনেই একসাথে হেসে উঠল। মেঘ ভেতরে যেতেই মেঘের শায়লা ওকে বসিয়ে রেখেছে সোফায়। শায়লা কি যেন বলছে, মেঘ শুনছে কি না বোঝা যাচ্ছে না। তখন মেঘের বাবা ধূসর আর ওর মামা ঢুকল। আয়মান চৌধুরী মেঘের পাশে বসলেন। মেঘ কিছুই বলল না। ধূসর সবার সাথে কুশল বিনিময় করল। সকাল সকাল মেয়ের জামাই এসেছে দেখে মায়মুনা চৌধুরী একটু ব্যস্ত হয়ে পড়ল। ধূসর মানা করল। আয়মান চৌধুরী বললেন, আম্মা, আসলে আপনাকে বলতে চেয়েও বলতে পারিনি। আপনি প্লিজ রাগ করবেন না। মেঘ এখনো কিছু বলল না, উঠে চলে যেতে নিল। তখন মায়মুনা চৌধুরী বললেন, মেঘ, ধূসরকে নিয়ে খেতে বসো। আপনি ওনাকে খেতে দেন, আমি এখন খাব না। তখন ধূসর বলল, মা, আমি খেয়ে এসেছি, এখন খাব না। আর মেঘ, তুমি খেয়ে নাও। আমার কথা আপনার চিন্তা করতে হবে না। আপনার শ্বশুরকে বলুন খেয়ে নিতে। আমি খাব না। তা তো বলবই, তোমাকেও তো খেতে হবে। আম্মা, প্লিজ খেয়ে নেন। কাল রাতে কিন্তু আপনার মাথা ব্যথা করছিল, আজ না খেলে অসুস্থ হয়ে পড়বেন। খাব না। খাবেন না কেন? আপনার তো সকালে ওষুধ খেতে হবে। আপনি কি ভুলে গেছেন আপনার রেগুলার ওষুধ খেতে হচ্ছে? আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমি খাব না। বলেই মেঘ ওপরে চলে গেল। বাড়ির বাকি সবাই অবাক চোখে মেঘকে দেখল। এ কোনো মেঘ? তাছাড়া ধূসরকে অনেকেই প্রথম দেখছে।
তারাও অবাক, মাইনুল খান হাসছেন তা দেখে ধূসর মাইনুল মামাকে বলল, মামা এটা ঠিক না, আমাদের দুজনকে ভিলেন বানিয়ে আপনি হাসছেন। আহা ভাগ্নে জামাই, বললাম না এতে আমার হাত নেই। তখন আয়মান চৌধুরী বললেন, আগে মেয়েকে খাইয়ে নেই, তারপর তোমাকে দেখছি মাইনুল, তোমার খবর আমি করেই ছাড়ব। ধূসর মায়মুনা চৌধুরীকে বললেন মেঘের খাবার বেড়ে দিতে। মায়মুনা চৌধুরী খাবার বেড়ে দিলে ধূসর আয়মান চৌধুরীর কাছে গিয়ে বলল, আব্বা চলুন। আয়মান চৌধুরী আর ধূসর ওপরে চলে গেল। তখন মায়মুনা চৌধুরী বললেন, মেজ ভাইয়া কি হয়েছে বলো তো, এর আগে মেঘকে এরকম করতে কখনো দেখিনি। তাছাড়া তোমরা তিনজন তো ভালো মতোই গেলে, আসার পর থেকেই মেঘ গম্ভীর হয়ে গেল। মেয়ের অভিমান দেখেছিস কখনো? মায়মুনা, অবশ্য দেখবি কিভাবে, কখনো ও তো তাকাসনি ওর দিকে। তোর মেয়ে তার আব্বা আর জামাইয়ের ওপর অভিমান করেছে, তাই তো তার আব্বা আর জামাই গেল অভিমান ভাঙাতে। এখন খেতে দে, খিদে পেয়েছে। এ কথা শুনে কমবেশি সবাই অবাক হল। মেঘ ল্যাপটপে কি কাজ যেন করছিল। মেঘের বাবা আর ধূসর রুমেও ঢুকে গেল। মেঘ দেখেও না দেখার ভান করল। আয়মান চৌধুরী মেঘের পাশে গিয়ে বলল, আম্মা আমাদের ওপর রাগ করে নিজে না খেয়ে থাকবেন না। মেঘ প্লিজ, এখন বাচ্চামো করলে চলবে, চুপচাপ খেয়ে নাও। মেঘ চোখ তুলে তাকালো, মেঘের চোখ ছলছল করছে। তা দেখে আয়মান চৌধুরী আর ধূসর একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মেঘ বলল, আমায় এত ভালোবাসলেন কেন আব্বা? সবার মতো অবহেলা করলেও তো পারতেন। আপনাদের এই অধিক ভালোবাসা আমার মনে এত ভয় কেন সৃষ্টি করে আব্বা? ধূসর আর আয়মান চৌধুরী একসাথে বলল, কি হয়েছে মেঘ? এই যে আপনাদের ওপর রাগ করেছি দেখে কাউকে পরোয়া না করে আমার কাছে এলেন। কেন এত ভালোবাসলেন আপনারা? আমার ভয় আমি আপনাদের হারিয়ে ফেলব না তো? সেই যে আপনাদের দুজনেরই ক্ষতি চায়। আমি চাই না আপনাদের হারাতে। যখন শুনলাম সে ফিরে এসেছে তখন বাবার সেই অ্যাক্সিডেন্টের চেহারা ভেসে উঠেছিল। আব্বার শ্বাসকষ্ট হওয়ার চেহারা ভেসে উঠেছিল। ধূসরের সেই কান্না মনে পড়েছিল। এক মুহূর্তের জন্যে খুব ভয় পেয়েছিলাম। আপনারা জানালেন না কেন? এটার জন্য আমি রাগ করিনি আব্বা, আমি জানি আমার আব্বা সেরকম কোনো বাধা না থাকলে জানাতই। কিন্তু আমি আপনাদের নিয়ে ভয় পাচ্ছিলাম। আমি একটু একা থাকতে চাচ্ছিলাম। আপনারা যাতে আমার ভয় না টের পান, কিন্তু আপনারা দুজন তো নাছোড়বান্দা, আমার পেছনে হাত ধুয়ে লেগে গেলেন। আমি আপনাদের থেকে লুকাতে পারলাম না। আব্বা, আমি আপনাদের ভীষণ ভালোবাসি, আপনাদের হারাতে চাই না আব্বা। তাকে যত তাড়াতাড়ি পারেন ধরে ফেলুন আব্বা। তার শাস্তির ব্যবস্থা আমি নিজ হাতে করব আব্বা। তাকে শাস্তি দেওয়ার জন্যই আপনার মেয়ে এই প্রফেশনে এসেছে। আমি আবার সেই ভয় পেতে চাই না। মেঘ আয়মান চৌধুরীকে জড়িয়ে ধরল। ধূসর মনোযোগ দিয়ে পুরো কথা শুনল। তাকে ভালোবাসার কথা বলল, যদিও যৌথভাবে বলেছে, কিন্তু বলেছে তো। ধূসর বলল, শুনো মেঘ, যা হয়েছে তা আর কখনোই ঘটবে না। কারণ এখন আয়মান চৌধুরী একা নন, সাথে ধূসর আছে। সবথেকে বড় কথা, মেঘ তার সাথে আছে। আমরা সবাই মিলে তাকে ধরে ফেলব। তাকে আর আমাদের ক্ষতি করতে দেব না। তুমি ভয় পেও না। মেঘের সাথে ভয় একদম যায় না। ধূসর ঠিক বলেছে, যার শরীর এক কিন্তু 3 সত্তা, তার মুখে ভয় মানায় না। 3 সত্তা? ধূসর কিছুই না। এখন বলো, মেঘকে খাওয়াবে কে? আমি নাকি তুমি? আপনিই খাইয়ে দেন, আমি চোখ ভরে আপনাদের দুজনকে দেখি। এটা দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি অভিমান করেছে। মেঘ অভিমান করে না, তার লাইফে অভিমান ভাঙানোর মানুষ নেই। মেঘের কথা শুনে ধূসর বলল,
আগে ছিল না, এখন আছে মিসেস কাসফিয়া আয়মান মেঘ। একবার সত্যি সত্যি অভিমান করেই দেখুন না। অভিমান ভাঙানোর জন্য এই ধূসর অ্যাসান শুভ্র কি করে শুধু দেখবেন। এখন চুপ থাকুন, আব্বা খাওয়ান। আয়মান চৌধুরী মেঘকে খাইয়ে দিল। ধূসর পানি এগিয়ে দিল। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিল। ধূসর বলল, ম্যাডাম এখন নিচে যাবেন কি না বলুন। নিচে গিয়ে দেখুন সবাই কি বলছে, আমার নামে নিশ্চয়ই বলছে ছেলেটা বউ পাগলা। এ কথা শুনে আয়মান চৌধুরী আর মেঘ হেসে উঠল। তখন আয়মান চৌধুরী বললেন, তুমি তো বউ পাগলাই, না হলে আমার মেয়েকে বিয়ে করার জন্য কেউ কাঁদে। মেঘ আর আয়মান চৌধুরী এবারও হাসল। ধূসর মাথা চুলকাল। মেঘ হাসি থামিয়ে বলল, শুক্রিয়া আমার মন ভালো করার জন্য। এখন আর কোনো ভয় নেই, আপনারা দুজন যে সাথে আছেন। সারা জীবন এভাবেই পাশে থাইকেন আমার, না হলে এই ধূসর রাঙা মেঘ কুয়াশার মাঝে হারিয়ে যাবে চিরতরে। তখন দুজন একসাথে বলল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব এভাবে মেঘের পাশে। চলবে।